এবং আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা এখানে আসছেন আমার সাথে দেখা করতে। এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তিত। প্রশ্ন হচ্ছে আমরা কি সম্ভাবনার দিকে যাচ্ছি নাকি আরো সংকটের দিকে এগিয়ে যাচ্ছি? আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন যে আমরা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। কোনো রোগাক্রান্ত শরীর কাছ থেকে যেমন কিছু আশা করা যায় না, ঠিক একইভাবে একটা নতুন দেশ কেন বলছি? কারণ পৃথিবীতে অনেক দেশ আছে যাদের উদ্ভবের বয়সকাল শত শত বছর। সেভাবে যদি চিন্তা করি, বাংলাদেশের উদ্ভব মাত্র 44 বছর। একটি দেশ মানুষের শরীরের মতোই কাজ করে। তার সরকার আছে, সরকার যন্ত্র আছে, সেই দেশের রাজনীতি আছে, রাজনীতিবিদরা আছে। তারা একটি রাষ্ট্রের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হৃদয় হিসেবে কাজ করে। আবার একই সাথে ওই রাষ্ট্রে শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী বহু শ্রেণী গোষ্ঠীর মানুষও আছে। একটা শরীর রোগাক্রান্ত থাকলে যেমন তার কাছ থেকে কিছু আশা করা যায় না, ঠিক একইভাবে দুঃখজনক হলো সত্য যে 1975 সালের 15 আগস্টের পরে বাংলাদেশ নামীয় আমাদের এই ভালোবাসার ভূখণ্ড রোগাক্রান্ত হয়ে পড়েছে। মনে প্রশ্ন জাগতে পারে কি কারণে রোগাক্রান্ত? একটা দেশে একটা মানুষের তার একটি শরীরের তো দুটি পরিচয় থাকতে পারে। আমি আশেক রহমান, আমার পিতা হাবিবুর নবী আশিকুর রহমান খুব পরিষ্কার। বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কার। বাংলাদেশ আওয়ামী লীগ তার সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুব পরিষ্কার। তাহলে যেই স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আমাদেরকে দিলেন, বাঙালি জাতির পিতা হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত, সেই দেশে যদি দুটি পরিচয় থাকে, আমরা কি একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আদৌ আবির্ভূত হতে পারব? যে সকল স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর, আল শামস এবং বাংলাদেশে অবস্থিত প্রতিক্রিয়াশীল শক্তির নায়কেরা বাংলাদেশের মানুষের মাঝে অজান্তে তাদেরকে দ্বৈত পরিচয়ের রোগে রোগাক্রান্ত করেছে, তাদের অন্যতম দুজন দুদিন আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে রোগ মুক্তির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন আলী আহসান। এখনো কাজ অনেক বাকি, তবে সমস্ত পৃথিবী একটা জিনিস বুঝতে পারছে যে বাংলাদেশ, বাঙালি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের সরকার আওয়ামী লীগ সরকার, আমাদের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের প্রাকৃতিক বন্ধু যারা, তাদেরকে চিনি। প্রাকৃতিক বন্ধু কি? 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ চলাকালীন সময় ভারত এবং রাশিয়া ছাড়া, সোভিয়েত রাশিয়া ছাড়া কেউ আমাদের সাথে ছিল না। তারাই আমাদের প্রাকৃতিক বন্ধু। কারণ যুদ্ধ, সংগ্রাম, বিপ্লব, এই প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের সাথে তাদের একটা সম্পর্ক ছিল। কিন্তু ওই সময় যেসব দেশ আমাদের বিরোধিতা করেছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তাদের যারা দোষর এই দেশে, তারা তো কোনোদিন আমাদের প্রাকৃতিক বন্ধু হতে পারে না। কিন্তু 44 বছর পরে হলেও যারা আমাদের শত্রু ছিল, তাদের নিধন প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, আরো আগাবে। আমি এখানে বসে চিন্তা করছিলাম যে আমাদেরকে দুইটা হাত, দুইটা পা
খুব মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাদের এই শৃঙ্খল, আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত হওয়ার জন্য তো আমাদেরকে কেউ ছুরি দিয়ে রশি কেটে দেয় না, তলোয়ার দিয়ে রশি কেটে দেয় না। আমরা আমাদের অদম্য স্পৃহাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শক্তি হিসেবে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পকে পাথেয় করে এই মুখের দাঁত দিয়ে কামড়িয়ে রশি ছিঁড়েছি এবং আজ আমরা শৃঙ্খল মুক্ত, আমরা সত্যিকার ভাবে মুক্ত স্বাধীন জাতি হিসেবে আবির্ভূত হয়েছি। সবসময় মনে রাখবা, তোমার হাতে কেউ ছুরি তুলে দেয় নাই, তলোয়ারও তুলে দেয় নাই, তোমার কাজ দিয়ে তুমি মুক্ত হয়েছো। এখন তোমার আমার কাজ হলো ভালো করে লেখাপড়া শিখা, আলোকিত হওয়া, সাহস হৃদয়ে ধারণ করা এবং আগামী দিনে যাতে কেউ আবার নতুন করে আমাদেরকে বন্দি দশায় ছুড়ে না দিতে পারে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ আমাদের রাজনৈতিক জীবনে আমরা যেখানেই যাব, যতটুকুই বসবো, আমাদের কথায় আমাদের কাজে বাংলাদেশের সত্যিকার পরিচয়, সত্যিকার ইতিহাসটি বেরিয়ে আসে। আর রাজনীতি তো করি ঠিকই, রাজনীতির মাঝে যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন, যিনি ছাত্র, যিনি শ্রমিক, আমরা আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার চেষ্টা করি। তুষারকান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ, তিনি যে কথাটা বললেন, পরিবর্তিত পরিস্থিতির এটাই প্রাসঙ্গিক। আমাদের হয়তোবা হাতে বন্দুক নিয়ে গুলি নিয়ে আর যুদ্ধ করা লাগবে, ওই যে স্বাধীনতা যুদ্ধ, তার সম্প্রসারিত যুদ্ধ হচ্ছে। আমাদের স্বীয় কর্মক্ষেত্রে আমাদেরকে অনন্য ভূমিকা রাখতে হবে, যাতে করে মানুষ আমাদের অনুসরণ, অর্থাৎ নীতিতে আদর্শে আমরা অনন্য, কর্মকাণ্ডে আমরা অনন্য, আমরা অনুকরণীয়, আমরা অনুসরণীয়। শুধুমাত্র তার মধ্যে দিয়ে আজ বাংলাদেশের কোথাও জাতীয়তাবাদী দল গলা উঁচা করে কথা বলতে পারে না। সমস্ত বাংলাদেশে ওই রাজাকার আল বদর আল শামসের দল জামাতে ইসলামী গলা উঁচা করে কথা বলতে পারে না। কিন্তু আমরা যদি মানুষকে খুশি না করতে পারি, আমরা যদি জনগণের বন্ধু না হতে পারি, তাহলে দেখা যাবে এই যে রোগ থেকে আমরা মুক্ত পেলাম, এই যে ভাইরাস, এই যে ব্যাকটেরিয়া, বিএনপি, জামাত, তাদের দিকে আবার মানুষ চলে যাবে। সুতরাং শক্তির মাঝেও প্রভাব আছে, তার নিচে আরেকটি প্রভাব আছে, এবং সেখান থেকে বুঝতে হবে যে এই যে শক্তি, তাকে চিরকাল অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদের কি করতে হবে। তাছাড়া সামনের দিনে বিপদ। আপনাদেরকে ছোট একটা ঘটনা বলতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধ, যা 1971 সালে সে করেছিল। হত্যা ছিল, গণহত্যা ছিল, লুটতরাজ, ধর্ষণ ছিল, তাই নয় কি? তার সন্তান সাহস করে আজ বলে, যারা অন্যায়ভাবে আমার বাবাকে হত্যা করেছে তাদের একদিন বিচার। এই কথা বলার সে সাহস পায় কারণ সে মনে করে যে আমরা জনগণের ভালোবাসা ধরে রাখতে পারবো না, এবং ওই সুযোগে তারা কোনোদিন ক্ষমতায় আইসা আমাদেরকে নতুন করে অত্যাচার করবে, নির্যাতন করবে। ওদের ওই যে বিশ্বাস বা ওই যে ধারণা, এটাকে অবশ্যই আমাদের মিথ্যা প্রমাণিত করতে হবে, এবং ওই রাজাকার আল বদরের বুনে যাওয়া বীজ তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে, যাতে তার থেকে আর কোনো ফল আসে না। So it is our conduct, আমাদের কর্মকাণ্ড, আমাদের নিজ শক্তিতে জ্বলে ওঠা আলোকোজ্জ্বল এই সত্তাকে আরো উজ্জ্বল হতে সহযোগিতা করবে। আন্তর্জাতিক বিশ্বে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আন্তর্জাতিক বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুধুমাত্র আঞ্চলিক শান্তির জন্য অপরিহার্য একজন ব্যক্তি নন, আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটি উন্নত শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা বিশ্বাস করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তির জন্য জঙ্গিবাদের সাথে যুদ্ধ করার জন্য অপরিহার্য। অনেকে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মাহাতিরের বড় বড় নাম বলে। আমি বলি মাহাতির মোহাম্মদের সাথে আমাদের নেত্রীর তুলনা করা আমাদের নেত্রীর ছোট করা। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ এখানে আইন যদি দেওয়া হইতো যে দেশ চালাও, 3 দিনের মাথায় বলতো দোয়াও চাই মাপও চাই আমারে মালয়েশিয়া। যেই পরিমাণ প্রতিকূলতা, ইংরেজিতে বলে যেই পরিমাণ ডাইনামিক ফ্যাক্টর, অর্থাৎ যেই পরিমাণ চলমান পরিবর্তনশীল কারণগুলো প্রতিনিয়ত আমাদের চলার পথকে ব্যাহত করে, দুর্গম করে তোলে, প্রতিটি সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী মোকাবেলা করছেন সাহসিকতার সাথে এবং বুদ্ধিদীপ্তভাবে তার সমাধান করছে। এবং আজকে সারা পৃথিবী যখন আইসিসের যন্ত্রণায় কাতর, হুমকির সম্মুখীন জবুথবু অবস্থায় আছে, সেই পৃথিবীতে বাংলাদেশে আইসিস বা আইএস ওই ফ্রান্সের তুলনায় বা সিরিয়ার তুলনায় কোনো আঘাত কি হাতে উঠেছে? এর একটি মাত্র কারণ, মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে জানেন যে জঙ্গিবাদ মৌলবাদ কোনোদিন একদিনে তৈরি হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্বন্ধে পড়েছেন, বারবার পড়েছেন, তাকে হত্যাকাণ্ড করার সময় কি কি ঘটনা সেগুলো পড়েছেন, তাকে মেরে ফেলার পরে কি কি হয়েছে তাও তিনি পড়েছেন এবং সেখান থেকে তিনি খুঁজে বের করেছেন যে কোন জায়গায় গেলে আমরা দুর্বল হয়ে যাই, কোন দুর্বলতার সুযোগ তারা নেয়। উনি জানেন যে জঙ্গিবাদ মৌলবাদ তৈরি হওয়ার জন্য একটা সময় লাগে এবং বাংলাদেশেও তাই হয়েছে। ওই রাজাকার আল বদর আল শামসদেরকে যখন মুক্ত করে দেওয়া হয়েছে, বিচার যখন করা হয়নি, তখন তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অসাম্প্রদায়িক বিশ্বাস থেকে সরে এসে সাম্প্রদায়িক ধর্ম নির্ভরশীল রাজনীতি মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার মধ্য দিয়ে মৌলবাদ জঙ্গিবাদের সূচনা এসে করার চেষ্টা করেছিল। কিন্তু ইনশাআল্লাহ সেই জঙ্গিবাদ মৌলবাদের নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়েছে, আমরা বাঁধ তৈরি করেছি, নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। আমাদের দেশে আর কোনোদিন নতুন করে যা আছে তা আছে, এটা নির্মূল করতে হবে, নতুন করে আর জঙ্গিবাদ মৌলবাদ দানা বেঁধে ভাবে এসেছি। আমি আর খুব বেশি সময় নিব না, তবে আমি চাই আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে জন্য। আমি চাই যতবারই আমি রংপুরে আসবো এভাবে অনাড়ম্বর ভাবে আপনাদের সাথে দেখা হোক, কথাবার্তা হোক। এবং আমি গত শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে একটা কার্যক্রম শুরু করেছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মেধাবী ছেলেমেয়েদেরকে আমি দাওয়াত করেছি চা চক্রের জন্য। আমি তাদেরকে বলেছি তোমার মনে যা আসে, সেটা হতে পারে শিল্পকলা, সেটা হতে পারে সঙ্গীত কলা, সেটা হতে পারে নৃত্য কলা, সেটা হতে পারে রাজনীতি কলা, যে কোনো ব্যাপারে তোমরা তোমাদের কথা বলো, আমরা কথা শুনতে চাই। নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা কি ভাবে, কি স্বপ্ন দেখে, কিভাবে বাংলাদেশকে দেখে, জীবনটার প্রতি তাদের অনুভূতি শিখতে চাই। এবং দীর্ঘ প্রোগ্রাম হয়েছে, খুব সফল প্রোগ্রাম হয়েছে, তারাও কথা বলেছে, আমরাও কথা, ইন্টারঅ্যাক্টিভ মিথস্ক্রিয়া যাকে। আমি চাই আগামী দিনে রংপুর মহানগরে আপনাদের সাথে যাওয়া পাওয়ার কোনো বিষয় নেই, একটু ভালো বুঝতে চাই, একটু ভালো জানতে চাই, একটু ভালো শিখতে চাই।
আমরা এমন সব ধরনের অনুষ্ঠান করবো যেখানে শুধুমাত্র প্রধান অতিথি দাঁড়িয়ে বক্তৃতা দিবেন আর আপনারা শুনবেন, তারপরে বিস্কিট চা খেয়ে বাসায় চলে যাবেন। নো, উই ওয়ান্ট এ কমপ্লিটলি ইন্টারঅ্যাক্টিভ মিথস্ক্রিয়ার উপর নির্ভরশীল একটি অনুষ্ঠান, যেখানে আপনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা আপনারা শুনবো, এবং এর মধ্যে দিয়ে আরো সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সম্যক ধারণা নেব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।